শুভ সকাল, শুভেচ্ছা সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা কি করেছিলাম, 11তম অধ্যায়টা রিডিং পড়েছিলাম এবং তোমাদেরকেও বাসায় এটা পড়তে বলেছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো করে পড়েছো। আজকে আমরা কি করব, যে আমরা এই অধ্যায়টা পড়ে এখান থেকে আমরা পুরোটার মধ্যে কি কি জিনিস জানলাম সেটা একটু আলোচনা করে দিচ্ছি। বাংলাদেশ বিশ্বের অন্যতম সুন্দর দেশ। এখানে আছে মনোমুগ্ধকর কি প্রাকৃতিক সৌন্দর্য, যা সবাইকে আকর্ষণ করে। বাংলাদেশের অধিকাংশ স্থান সমভূমি। সমভূমি হলেও আমাদের দেশে কি আছে, কিছু পাহাড় আছে, আছে অনেক নদ নদী। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, ফলে দেশে প্রচুর কি হয়, বৃষ্টিপাত হয়। বাংলাদেশে যদিও 6টি ঋতু আছে, কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে কি করা হয়, গ্রীষ্ম, বর্ষা ও শীত এই 3টি প্রধান ভাগে ভাগ করা হয়। এরপরে কি আছে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশে অবস্থিত। সুন্দরবনে কি, সুন্দরবনে হচ্ছে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। আবার কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত। বাংলাদেশের দক্ষিণে কি আছে, দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই সমুদ্র সৈকতটি অবস্থিত। এছাড়াও আছে বান্দরবান জেলার প্রাকৃতিক সৌন্দর্য আছে, কুয়াকাটার সমুদ্র সৈকতের যে সূর্যাস্তর যে একটা খুব চমৎকার একটা দৃশ্য সেটা। এরপরে আছে কি একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, সিলেট বিভাগের জাফলং, তারপর আছে মাধবকুণ্ড এবং আছে তামাবিলের মতো দর্শনীয় স্থান। এখন আসো, এই অধ্যায়টা আমরা অনুশীলন করে আমরা কি কি শিখতে পারলাম, এটাকে আমরা কি বলবো, আমরা বলবো যে শিখন ফল। বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা কি করতে পারবো, সংক্ষেপে বলতে পারবো। বাংলাদেশের জলবায়ুর সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারবো। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত কয়েকটি স্থানের কি করতে পারবো, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো। যেমন কি আছে, সুন্দরবন আছে, কক্সবাজার আছে, রাঙামাটি আছে, সিলেট আছে, সিলেটের কি কি আছে, মাধবকুণ্ড আছে, জাফলং আছে ইত্যাদি আমরা কি করতে পারবো, বর্ণনা দিতে পারবো। এখন আসো, এখানের মধ্যে 88 পৃষ্ঠার মধ্যে যে ছোট প্রশ্ন যেগুলো আছে, এই যে 11তম অধ্যায়ের কি আছে, বাংলাদেশের ভূপ্রকৃতি, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে কি আছে, বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে, আমাদের দেশে কয়টি ঋতু আছে, আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায়। তাহলে দেখো, আমি একটু করে লিখেছি বোর্ডের মধ্যে, সেটা একটু ভালো করে দেখো, দেখে একটু তুলে নেওয়ার চেষ্টা করো। ফার্স্টে 1 নম্বর কোশ্চেনে কি আছে, বাংলাদেশের নদীগুলো কোন কোন সাগরে পতিত হয়েছে। তাহলে কি বলবো, বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমার সাথে সাথে তোমরা এটা খাতায় তুলে শিখে ফেলো। বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে, কি বলবো, বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তারপরে আছে, আমাদের দেশে কয়টি ঋতু আছে। আমরা ছোট থেকে জেনে এসেছি, কি জেনে এসেছি, আমাদের দেশে 6টি ঋতু আছে। তারপরে হচ্ছে, আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত। আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ বন সুন্দরবনে অবস্থিত। এটি সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় বিস্তৃত। এটা একটু লিখে নাও, এরপরে আমি নেক্সট কোশ্চেনটা দিব। তাহলে দেখো, 1 নাম্বার কোশ্চেনটা কি, আমি আবার বলছি, বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে। বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমাদের দেশে কয়টি ঋতু আছে, আমাদের দেশে 6টি ঋতু আছে। আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত। আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ বন সুন্দরবনে অবস্থিত। এটি হচ্ছে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় বিস্তৃত। তারপরে আসো 4 নম্বর প্রশ্নটা কি, দেখো,
দেখো একটু বোর্ডের দিকে তাকাও, তাহলে কি বলছে সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায়। তাহলে আমরা কি বলবো, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, এটা হবে যে মুছে গেছে, এটা হচ্ছে বন্য শূকর, তারপর হচ্ছে কি সজারু পাখি, কুমির, সাপ ও মাছ পাওয়া যায়। হ্যাঁ, তাহলে সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায়, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বন্য শূকর, সজারু পাখি, কুমির ও সাপ পাওয়া যায়। একটু লেখাটা তুলে নাও, প্রশ্নটা তুলে নাও। এরপরে আছে বড় প্রশ্ন। আচ্ছা, ছোট প্রশ্নগুলো আমরা আরেকটু আলোচনা করে নিই সবগুলো। বাংলাদেশের নদীগুলো তাহলে কোন সাগরে পতিত হয়েছে, বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তারপরে হচ্ছে তোমার 2 নম্বর প্রশ্ন, আমাদের দেশে কয়টি ঋতু আছে, আমাদের দেশে 6টি ঋতু আছে। 3 নম্বর হচ্ছে কি, আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ বন কোথায় পাওয়া যায়, আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ বন সুন্দরবনে অবস্থিত, এটি সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় বিস্তৃত। তারপরে আছে সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায়, সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বন্য শূকর, সজারু পাখি, কুমির, সাপ ও মাছ পাওয়া যায়। তাহলে আমরা কি করব, আমরা এগুলো আজকে এই 4টা প্রশ্ন শিখবো। আমি আর বড় প্রশ্ন দিচ্ছি না, আগে তোমরা ছোট প্রশ্নগুলো শিখবে আজকের ক্লাসে। আজকের ক্লাস থেকে আমি এখন একটু অন্য বিষয়ে আলোচনা করি। এখানে এর পরের পৃষ্ঠায় বলেছিল আমাদেরকে যে আমরা কি করব, বাংলাদেশের ভূ প্রকৃতি সম্পর্কে তুমি যা জানো তা কি করতে হবে, শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করতে হবে। তাহলে আমি এই বিষয়টা একটু আলোচনা করি, সবাই মন দিয়ে শুনো। বাংলাদেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত, তবে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু কি আছে, পাহাড় আছে। দক্ষিণ পূর্ব দিকে পাহাড়গুলো কি কি, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে তাজিংডং, এ পাহাড়ি এলাকায় কি আছে, বনভূমি আছে। এছাড়াও রয়েছে উঁচু ভূমি, নদীর স্রোতে বয়ে আসা পুরানো পলিমাটি জমা হয়ে কি হয়, এসব ভূমি তৈরি হয়েছে। তারপরে হচ্ছে আর সমভূমি গঠিত হয়েছে নতুন পলি দিয়ে এবং উত্তর দিকে দক্ষিণে কিছুটা ঢালু। এ সমভূমির উপর দিয়ে বয়ে গেছে কি, অনেক নদী, এবং এ ভূমিতে প্রায় বন্যা হয়। এখন আসো, কেউ কি, আরেকটা প্রশ্ন ছিল সেখানে, কেউ কি পাহাড় সমভূমিতে বা বনভূমিতে ঘুরতে গিয়েছ? হ্যাঁ, আমি একবার চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, এটা এভাবে করে বলতে পারো। কোন ধরনের এলাকা থেকে নদীর উৎপত্তি হয়। আরেকটা প্রশ্ন ছিল যে কোন ধরনের এলাকা থেকে নদীর উৎপত্তি হয়। এখানে আমরা কি বলবো, পাহাড়ি এলাকা থেকে নদীর উৎপত্তি হয়। বেশিরভাগ নদীর গতিপথ কোন দিকে, বেশিরভাগ নদীর গতিপথ হচ্ছে দক্ষিণে ঢালু বা নিচের দিকে। এখন আসো, এটা আশা করি সবাই বুঝতে পেরেছে, এগুলো আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট আমাদেরকে কি করব, আমরা এগুলো আলোচনা করব, আমরা প্রত্যেকটা কিছুই কি করব, আলোচনা করব। এখন আসো বলছে, বাংলাদেশের বিভাগীয় মানচিত্রের সাথে ভূপ্রাকৃতিক মানচিত্র তুলনা করো, কোন কোন বিভাগে উঁচু ভূমিগুলো অবস্থিত। তাহলে আমরা এটা কি বলবো, এটা বইয়ের মধ্যে ছিল, একটা উঁচু ভূমি ছিল, আর এটা কি ছিল, বিভাগ ছিল। তাহলে কি আছে, বরেন্দ্রভূমির বিভাগ কোনটা, এটা হচ্ছে রাজশাহী বিভাগে বরেন্দ্রভূমি। মধুপুরের গড় কোথায়, মধুপুরের গড় হচ্ছে ঢাকা বিভাগে। লালমাই পাহাড় কোথায়, লালমাই পাহাড় হচ্ছে চট্টগ্রাম বিভাগ। এটা আমি আবার বলছি, আবার একটু খেয়াল করো। উঁচু ভূমি আর হচ্ছে বিভাগ, উঁচু ভূমিটা কোনটা, কোন বিভাগে অবস্থিত। বরেন্দ্রভূমি হচ্ছে রাজশাহী বিভাগ,
মধুপুরের গড় ঢাকা বিভাগ, আর হচ্ছে লালমাই পাহাড়, লালমাই পাহাড় কি চট্টগ্রাম বিভাগ। এরপরে যেটা একটা মানচিত্র আছে, সেই মানচিত্রটা তোমরা বাসায় কি করবে, তোমরা অনেকে ভালো আঁকতে পারো, বাসায় আঁকার চেষ্টা করবা। এখন আসো, এখানের মধ্যে আছে কিছু এক কথায় প্রকাশ ছিল, এক কথায় উত্তর দেওয়া ছিল। সেটা কি? পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? পশ্চিমে আছে বরেন্দ্র ভূমি। আমি এই ছোট প্রশ্ন কাটে একটু লিখে দিচ্ছি, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। এবার দেখো, আমরা পড়ি পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? পশ্চিমে কি আছে? পশ্চিমে আছে বরেন্দ্র ভূমি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন দেশ অবস্থিত? দক্ষিণ পূর্ব সীমানায় অবস্থিত মিয়ানমার। বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগর। এই প্রশ্নগুলা একটু বোর্ড থেকে দেখে নাও। তাহলে কি, পশ্চিমে কোন উঁচু ভূমি আছে? পশ্চিমে আছে বরেন্দ্র ভূমি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানা কোন দেশে অবস্থিত? কোন দেশে অবস্থিত? মিয়ানমারে অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে কোন উপসাগর অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর অবস্থিত। এরপরে আর কি আছে এখানে? আরেকটা আছে, বলছে শিক্ষকের সহায়তায় 3টি প্রধান ঋতু সম্পর্কে শ্রেণীতে সবার সাথে আমরা আলোচনা করি। আমরা সেটা একটু আলোচনা করি। বাংলাদেশ ষড়ঋতু দেশ, কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে
বাংলাদেশের জলবায়ুকে প্রধান 3টি ঋতুতে ভাগ করা যায়। কি হয়? গ্রীষ্মকাল, বর্ষাকাল, আরেকটা হচ্ছে শীতকাল। তাহলে কি গ্রীষ্মকাল মার্চ থেকে মে পর্যন্ত গ্রীষ্মকাল, এ সময় তাপমাত্রা কি হয় 35°C পর্যন্ত হয়। কোনো কোনো দিন তাপমাত্রা এর চেয়েও বেশি হয়। বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল বা মে মাসে কি হয়? কালবৈশাখী ঝড় হয়। বর্ষাকাল জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল, এই সময় মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে কি হয়? প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। শীতকাল বর্ষাকালের পরে বাংলাদেশের তাপমাত্রা কি হয়? কমতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে এবং এ সময় গড়ে তাপমাত্রা থাকে 18°C। তবে বাংলাদেশে তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না। এরপরে আসা আরেকটা প্রশ্ন বলেছে যে কোন ঋতুটি তোমার সবচেয়ে পছন্দের? আমরা কি বলতে পারি? যে শীত ঋতুটি আমার সবচেয়ে পছন্দের। এরপরে নেক্সট কোশ্চেন, কোন ঋতুটি কৃষিকাজের জন্য উপযোগী? অবশ্যই বর্ষাকাল। আমি এর আগে ওদিন যখন পড়েছিলাম তখনও বলেছিলাম যে বর্ষা ঋতুটি কি কৃষিকাজের জন্য উপযোগী। দেশের উত্তর অঞ্চলের শীতকাল বর্ণনা করো। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে এবং এ সময় কি হয়? গড়ে তাপমাত্রা থাকে 18°C। তবে তুষার পড়ার মতো কি হয় না? ঠান্ডা পড়ে না। বাংলাদেশের বৃষ্টির উপর বঙ্গোপসাগরের প্রভাব বর্ণনা করো। আমরা কি বলতে পারি? বলতে পারি বর্ষাকালে মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় কি হয়? গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এরপরের যেটা আছে এসো লিখি, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমরা আজকে এ পর্যন্তই পড়ব, ঠিক আছে? আর তাহলে তোমাদের পড়া আজকে কি থাকবে? তোমাদের পড়া থাকবে আজকে আমি যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দিয়েছি, 4টা সংক্ষিপ্ত প্রশ্ন বাসায় ভালো করে প্রত্যেকে পড়বে। আশা করি আমার সাথে ক্লাসে তোমাদের পড়াটা হয়ে গেছে, আর বাসায় কি করতে হবে না, বেশি পড়া লাগবে না। বাসায় অল্প একটু সামান্য একটু পড়ে প্রশ্ন 4টা খাতার মধ্যে লিখে ফেলবে, ঠিক আছে? আজকে তাহলে বিদায় নিব, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাই।